আমি গার্গী দাস 2018 WBCS পরীক্ষাতে এক্সিকিউটিভ ক্যাডারে সিলেক্টেড হয়েছি। আজকে আমরা সত্যি লাকি যে আজকে আমরা আবার দেবাশিস মন্ডল 2018 WBCS এর এক্সিকিউটিভ ক্যাডারে সিলেক্টেড হওয়া আরেকজন সাকসেসফুল ক্যান্ডিডেটকে আবার আমাদের সাথে পেয়েছি। আজ লাস্ট যে ইন্টারভিউটা হয়েছিল দেবাশিসের, সেখানে আমরা মেইনলি ফোকাস করেছিলাম যে দেবাশিসের ওভারঅল প্রিলি বা মেন্সের যে প্রিপারেশন সেই ব্যাপারে, কম্পালসারি পেপার গুলোর ব্যাপারে। আজকে আমরা স্পেসিফিক্যালি দেবাশিসের অপশনাল মানে যেটা হলো পলিটিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল রিলেশন সেই ব্যাপারে আলোচনা করব। তো দেবাশিস, প্রথমে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আবার আমাদেরকে নিজে সময় দেওয়ার জন্য। প্রথম যে প্রশ্নটা আমি তোমাকে করব সেটা হচ্ছে যে তোমার তো আমরা যেটা জানি যে তোমার জুলজিতে গ্রাজুয়েশন, তো হঠাৎ জুলজি থেকে যখন সিভিল সার্ভিসের কথা ভাবলে তখন পলিটিক্যাল সায়েন্স এবং আইআর কে কেন নিজের অপশনাল হিসেবে চুজ করলে? থ্যাংক ইউ গার্গী ফর দ্য কোয়েশ্চেন। পলিটিক্যাল সায়েন্স আমি নিয়েছিলাম বিকজ আমার একটা ব্যাকগ্রাউন্ড মানে নলেজ ছিল। আমি আগে স্কুল লাইফে পড়েছিলাম, ক্লাস 9-10 পড়েছিলাম। জাস্ট ওই গভর্নেন্স পার্টটা, মানে পার্লামেন্ট, গভর্নর, প্রেসিডেন্ট, মানে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো ক্লাস 9-10 পড়েছিলাম। তখন বেশ ভালো লেগেছিল সাবজেক্টটা। আর এটা চুজ করার রিজন হচ্ছে সিলেবাসটা কনভার্জ হয় ভীষণভাবে, মানে আমার জিএস এর সাথে, জেনারেল স্টাডিজের সাথে ভীষণভাবে সিলেবাসটা ম্যাচ করে। এটা পড়লে আমার অলরেডি পলিটিটাও কভার হয়ে যাচ্ছে। লক্ষ্মীকান্ত আমাকে এমনিতেও পড়তে হবে, এখানেও পড়তে হবে। সো এখানে আরো ইনহ্যান্স করে পড়তে হবে। সো এই একটা কনভার্জেন্স, সেই জন্য এটা নিয়েছিলাম। আর একটা জিনিস হচ্ছে যেটা আমি নিজেকে মানে পুশ করার জন্য করেছিলাম, সেটা হচ্ছে এটা যেহেতু একটা ডাইনামিক সাবজেক্ট, কারেন্ট অ্যাফেয়ার্সটা ভীষণভাবে দরকার এই সাবজেক্টটা। সো কারেন্ট অ্যাফেয়ার্স আমি কোনোভাবে যেন মানে ফাঁকি না দিতে পারি, আর সেই জন্য আমি এই সাবজেক্টটা আরো বেশি করে বেঁচেছিলাম। মানে সাবজেক্টটা আমার কোনো রকম প্রিপারেশন যেন মোনোটোনাস না হয়। এক জিনিস বছরের পর বছর পড়তে কতদিনে শেষ হবে জানি তো জানা নেই, বাট ওই একই জিনিস পড়বো মানে একটা বোরিংনেসের একটা ব্যাপার থাকে। সেই জন্য নতুন জিনিসগুলো সবসময় জানার একটা ইচ্ছে ছিল, সেই জন্য এই সাবজেক্টটা নিয়েছিলাম। ইন্টারন্যাশনাল রিলেশনটা ভীষণভাবে ডাইনামিক সাবজেক্ট। সো এই পলিটিক্যাল সায়েন্সের সাথে ওইটাও আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটাও দেখলাম, পুরো সিলেবাসটাও দেখলাম, ভীষণ অ্যাট্রাক্টিভ লেগেছিল। তো এইটাই দেখি আমি সিলেক্ট করেছিলাম ইন্টারেস্টের ভিত্তিতে। আর কনভার্জ কতটা হচ্ছে। আমি জুলজি কেন নিলাম না, আমার জুলজি ছিল গ্রাজুয়েশনে। এটার রিজন হচ্ছে জুলজিতে আমার মনে হচ্ছিল একটু বেশি মুখস্থ করার ব্যাপার ছিল কিছু কিছু এরিয়াতে, যেগুলো আমার মনে ছিল একটা ডেডিকেটেড স্লট রাখতে হবে, মানে শুধু জুলজি প্রিপারেশন করার জন্য। জুলজি একটা সায়েন্সের সাবজেক্ট, তো এটা একটা অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা যে মানে আমার মানে একটা ডেডিকেটেড স্লট যদি আমি না দিই জুলজির জন্য, তাহলে আমি ওখানে মানে মিস করে যাবো, আমি লিখতে পারবো না এক্সামিনেশনে সেরকম রিকল করে, বিকজ সায়েন্সের সাবজেক্ট সবসময় একটা রিভিশনের ব্যাপার থাকে। বাট পলিটিক্যাল সায়েন্সটা আমার মনে হয়েছিল যে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের থ্রু দিয়ে প্রত্যেক দিনই নতুন নতুন জিনিস যেগুলো জানতে পারছি, বা ওই জিনিসগুলো যেগুলো বইয়ে পড়েছি সেগুলো কারেন্ট ইমপ্লিমেন্টেশনগুলো রোজ দেখতে পাই। সেই জন্য আর্টিকেলসগুলো, এডিটোরিয়ালগুলো পলিটিক্যাল সায়েন্স রিলেটেড ভীষণভাবে থাকে। সেই জন্য মনে হয়েছিল যে আমার মেইনসে ভীষণভাবে সুবিধা হবে। এটা একটা রিজন। সায়েন্সের সাবজেক্টে আর একটা জিনিস যেটা বলবো, সায়েন্সের সাবজেক্টে একটা অ্যাডভান্টেজও থাকে, সেটা হচ্ছে যদি ঠিকভাবে তোমরা সময় দিতে পারো তাহলে একটা স্কোর করার একটা এরিয়া থাকে, ভালো স্কোর করতে পারো। ঠিক লিখলে ঠিক মানে স্কোরিং হয়ে যায়। আর পলিটিক্যাল সায়েন্সে আমি স্কোর আসবে কি না আসবে এইসব নিয়ে যেগুলো এখন খুব বেশি চিন্তা হয়, এটা স্কোরিং তো আমাকে অনেকজন জিজ্ঞেস করছে দাদা পলিটিক্যাল সায়েন্স স্কোরিং তো। দেখো, আমি পলিটিক্যাল সায়েন্স এইভাবে আমি সিলেক্ট করিনি। আমি দেখেছিলাম যে আমার ইন্টারেস্ট আছে কিনা, আমি মেটেরিয়ালসগুলো ঠিকভাবে কালেক্ট করতে পারছি কিনা, আমি সেই সাবজেক্টটাকে ফ্লোতে নিয়ে যেতে পারছি কিনা, আমার খুব কষ্ট করে পড়তে হচ্ছে কিনা, না আমার ন্যাচারালি যে জিনিসটা ইজিলি আমি গ্র্যাব করতে পারছি। এইসব ফ্যাক্টরসগুলোর জন্য আমি পলিটিক্যাল সায়েন্স দিয়েছিলাম। আদার্স স্কোর কি হয় এগুলো আমার কাছে ইরেলিভেন্ট। ইভেন কি স্কোরও যদি না হয় আমি এটাই স্টিক করে থাকবো, আমি কোনো রকম ভাবে অন্য সাবজেক্টে শিফট করতে পারতাম না, বিকজ আমি ইন্টারেস্ট হারিয়ে ফেলতাম। তাহলে দেখলাম যে অপশনালের ক্ষেত্রে মানে অনেক স্টুডেন্টের মধ্যেই একটা মানে এই দুমনা থাকে যে এই সাবজেক্টটা স্কোরিং কিনা বা স্কোরিং না কিনা। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও একই রিজন ছিল। আর দেবাশিসের থেকেও আমরা জানতে পারলাম যে স্কোরিং এই কথাটা ঠিক না, মানে সমস্ত সাবজেক্টই যদি তুমি ভালো করে লেখো, তোমার ইন্টারেস্ট নিয়ে সেইভাবে তুমি ইনপুট দাও, আর তুমি যদি ভালো করে লেখো তাহলে যিনি এক্সামিনার তিনি তোমাকে স্কোর দিতে বাধ্য। ওনার মধ্যে তো এরকম জিনিস নেই যে এই সাবজেক্টটা হলে আমি বেশি স্কোর দেবো আর এই সাবজেক্টটা হলে কম স্কোর দেবো। সুতরাং স্কোরিং না কি স্কোরিং অথবা স্কোরিং না, এই ব্যাপারটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইন্টারেস্ট।
তুমি সেই ব্যাপারটাতে ইন্টারেস্ট পাচ্ছ কিনা। যেমন আমরা দেবাশিসের থেকে জানলাম যে ও জুওলজি গ্রাজুয়েশনে জুওলজি সাবজেক্ট থাকা সত্ত্বেও ও পলিটিক্যাল সায়েন্স নিয়েছে, কারণ ও পলিটিক্যাল সায়েন্স থেকে বেশি মনে করেছে যে বেশি ইন্টারেস্ট পাবে পড়তে। আর তাছাড়াও পলিটিক্যাল সায়েন্সের সাথে একটা ডাইনামিক পোর্শন আছে, যেটাতে আমরা অলরেডি আগে ভিডিওটাতে দেখেছি যে দেবাশিস খুব পছন্দ করে যে মানে নিউজ পেপার পড়া বা কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যানালিসিস, এই জিনিসগুলো, সেই জিনিসগুলোকে ও পলিটিক্যাল সায়েন্সের অপশনাল প্রিপারেশনের সাথে একসাথে মার্চ করে দিতে পারবে। আর আরেকটা অ্যাডভান্টেজ যেটা ও বললো যে যেহেতু পলিটিক্যাল সায়েন্স ওর অপশনাল, তো এই অপশনালটা যদি ও নেয় তাহলে ওর কম্পালসারি পলিটি পেপারটাও কভার হয়ে যায়। সুতরাং ও কিন্তু স্কোরিং কি অথবা স্কোরিং না এই ব্যাপারটা থেকেও বেশি গুরুত্ব দিয়েছে ওর ইন্টারেস্টের ক্ষেত্রে। তাই আমি সকলকে সকল অ্যাসপিরেন্টসকে আমি এটাই বলতে চাইবো যে তোমরা স্কোরের ব্যাপারটা বেশি মাথায় রেখো না, ইন্টারেস্ট নিয়ে অপশনালটা পড়ো, তাহলে দেখবে অবশ্যই তোমরা ভালো স্কোর করবে। নেক্সট প্রশ্ন যেটা আমরা দেবাশিসকে করব সেটা হচ্ছে যে দেখো পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট যেটা একজন গ্রাজুয়েশনের স্টুডেন্টের তার গ্রাজুয়েশনে সে 3 বছরে পড়তে পারে। তুমি গ্রাজুয়েশনে এটা পড়োনি, তুমি এটাকে অপশনাল হিসেবে এটাকে ট্যাকল করেছো বা শুরু করেছো। তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে স্টুডেন্টটি গ্রাজুয়েশনে যার পলিটি ছিল তার থেকে তোমার কতটা ডিফারেন্স প্রিপারেশনে, বা তুমি কি মনে করো যে যার গ্রাজুয়েশনে পলিটি সাবজেক্ট ছিল তার থেকে তুমি কিছুটা পিছিয়ে গেছো, সে তোমার থেকে বেশি জানে, এই ব্যাপারটা অপশনালের প্রিপারেশনের ক্ষেত্রে কতটা ম্যাটার করে? থ্যাংক ইউ গার্গী কোশ্চেনটা করার জন্য, কারণ এই কোশ্চেনটা আমাকে অনেকেই করেছিল যে দাদা আমার পলিটিক্যাল সায়েন্স ভালো তো লাগছে, পড়তে ইন্টারেস্টও তো মনে হচ্ছে তো মানে বেশ ভালো পাবো আর পাচ্ছিও, তো আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড আমার পলিটিক্যাল সায়েন্স আমার নয়, তো আমি কি কমপ্লিট করতে পারবো তাদের সাথে যারা অলরেডি গ্র্যাজুয়েট এই সাবজেক্টে বা মাস্টার্স করেছে? তো তোমাদেরকে এটাই বলার যে পলিটিক্যাল সায়েন্স এখানে যে জিনিসটা পড়তে হবে সেটা ভীষণ একটা ফোকাসড ওয়েতে পড়তে হবে। দেখো দুজনারই নলেজ গেইন, মানে দুজনারই নলেজ গেইন করেছো, তুমিও সাবজেক্ট যখন পড়বে একটা যথেষ্ট নলেজ গেইন করবে, আর যে গ্র্যাজুয়েট আর মাস্টার্স করেছে অবভিয়াসলি সে অনেক নলেজ গেইন করেছে, সেটা নো ডাউট। ব্যাপারটা হচ্ছে তারা যখন পড়েছিল এটা একাডেমিক্স এর থিওরিটিক্যাল পার্সপেক্টিভ গুলোতে আমরা বেশি করে ফোকাস দেওয়া হয়। তো যেমন ফিলসফি গুলো, পলিটিক্যাল সায়েন্সের যে ফিলসফিস গুলো আছে সেগুলো একটা গ্র্যাজুয়েট একটা মাস্টার্স ডিগ্রি যে ছেলেমেয়েরা আছে তারা অনেক বেটার ভাবে জানে আমাদের থেকে। বাট এখানে আমাদের জাস্ট অ্যাপ্লাইড পার্টটা পড়তে হবে, মানে জাস্ট ফোকাসড ওয়েতে, মানে যতটুকু দরকার ততটুকু পড়তে হবে। সেই দরকারটা ঠিকভাবে পড়ার জন্য ভীষণ ভালো ভালো মেটেরিয়ালস আছে যেগুলো তোমাকে ফোকাস রাখতে সুবিধা হবে। সো এই যে কম্পিটিশন বা এই যে ভাবনাটা যে আমি তাদের সাথে কম্পিট করতে পারবো কিনা, বা তারা পলিটিক্যাল সায়েন্সে পড়েছে বলে তারা আমার থেকে বেটার লিখতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। তারা লিখতে পারবে নো ডাউট, সেটা আমি কোনো রকম কোশ্চেনে যাচ্ছি না, সেটা নয়। বাট তোমার এই যে মানে কনফিডেন্স লো হওয়ার যে ব্যাপারটা, রিজনটা যে আমি পারবো না তাদের সাথে কম্পিট করতে, এটা কোনো বলবো যে খুব ভেগ রিজন। কারণ আমিও ফিল করেছিলাম যে মানে পলিটিক্যাল সায়েন্স আমার ভালো লেগেছিল, আমি খুব ভালোভাবে কারেন্টের সাথে আমি মানে লিখতে ভীষণ পছন্দ করি। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে জিনিসটা বলতে সুবিধা হবে। দেখো টেরোরিজমের নিয়ে একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক না টেরোরিজম পলিটিক্যাল সায়েন্সে। এবার সেটা আইএসআইএস এর নিয়ে যদি স্পেসিফিক কোনো কোশ্চেন হলো ফর এক্সাম্পল, এবার আইএসআইএস এর নিয়ে যখন লিখছি একটা স্ট্যাটিক পোর্শনে তুমি একটা বই থেকে তুমি আইএসআইএস নিয়ে জানতে পারলে তাদের অরিজিন কি, তারা কি রকম ভাবে তাদের মডাস অপারেন্ডি কি, তারা কি রকম করে তাদের অর্গানাইজেশনটাকে ফান্ডিং করে, কি রকম ভাবে ইন্ডিয়াতে অপারেট করে, তাদের চ্যানেলগুলো করেছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট কি স্টেপস নিয়েছিল। বাট 2019-এ আমরা একটা ঘটনা দেখলাম যে আইএসআইএস যে লিডার ছিল তাকে শুট আউট করা হলো। সো এই যে ইনফরমেশনটা তুমি যে 19-এ পেয়েছো, এটা যদি তুমি ওখানে অ্যাড করো তার মানে তোমার এটা রিফ্লেক্ট করছে কি যে তুমি কারেন্টটাকে এত সুন্দর করে পড়ছো যে স্ট্যাটিকের সাথে তুমি কারেন্টটার ইমপ্লিমেন্ট করলে তোমার অনেস্টি আর ডেডিকেশনটা পেপারেও রিফ্লেক্ট হয়। সো প্রত্যেকটা জিনিসে যখন তুমি স্ট্যাটিকের সাথে কারেন্টটা যখন মিলিয়ে লিখবে, এক্সামিনারের এটা একটা ইমপ্রেশন হয় যে তুমি ভীষণভাবে অ্যাক্টিভ তোমার প্রিপারেশনের থ্রু, মানে প্রিপারেশনের সময়। তো তুমি যখন স্ট্যাটিক পোর্শনটা অলরেডি তোমার কভার, তুমি সেটা তোমার অ্যান্সার রাইটিং এ তোমার বেসিক জিনিসটা লেখার সময় তুমি বুঝিয়ে দিচ্ছ। তুমি যখন কারেন্টটা লিখবে তখন তোমার এটা আরেকটা ভীষণভাবে একটা ইমপ্রেসিভ ব্যাপার তৈরি করে যে তুমি সাথে সাথে তার অ্যাপ্লাইড পার্টটা, তার সাথে সাথে যে ট্রায়ালগুলো সেই নিউজে চলছে সেগুলো তুমি মানে তুমি ট্র্যাক করছো আর সেই জিনিসগুলো তুমি লিখছো। সো এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট বলবো যে সেই জন্য এই ডাইনামিক সাবজেক্টগুলো এটারই মজা। সো এটা আমি ভীষণভাবে পেয়েছিলাম। এইটা করো। গ্র্যাজুয়েশনে যে জিনিসগুলো আছে অতটা কারেন্টের উপরে ফোকাস করা হয় না,
রাদার মানে তোমার এখানে কারেন্টের উপরে ফোকাস যদি করতে পারো আর সেরকম করে যদি ওই প্যাচ করে লিখতে পারো, ওই প্যাচ ওয়ার্কটা ভীষণভাবে হেল্পফুল। সেটা তুমি নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের হও বা না হও সেটাও মনে হয় ম্যাটার করে না। ম্যাটার ইজ তুমি এখানে কিভাবে প্রিপেয়ার করছো, এখানে কিভাবে তৈরি করছো নিজেকে, এটাই সব মানে ডিটারমাইন করবে তোমার এক্সামে তুমি ক্লিয়ার করবে। তাহলে আমরা দেখলাম যে বেসিক্যালি একজন গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট যে পলিটিক্যাল সায়েন্সে গ্র্যাজুয়েটেড হয়েছে তার থেকে তুমি যদি অপশনাল ফার্স্ট পলিটিক্যাল সায়েন্স হিসেবে নাও, তাহলে সেক্ষেত্রে তোমার মানে এইভাবে কোনোভাবেই হীনমন্যতায় ভোগা উচিত না যে তুমি তার থেকে কম জানো। কারণ বেসিক্যালি একাডেমিক সিলেবাস যদি আমরা দেখি সেগুলো স্ট্যাটিক পোর্শনকে বেশি মানে ইম্পর্টেন্স দেওয়া হয়, কিন্তু যখনই আমরা একটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বা কম্পিটিটিভ প্রিপারেশন দেখি, তো সেক্ষেত্রে স্ট্যাটিকের সাথে আমরা একটা কারেন্ট ইস্যু দেখি, কারেন্ট ইস্যুকে অ্যামার্জ করে দিই। তো সেক্ষেত্রে কোনোভাবেই মানে এটা তোমাদের যারা প্রথম অপশনাল হিসেবে নিচ্ছ পলিটিক্যাল সায়েন্সকে, তাদের কোনোভাবেই এটা মনে করা উচিত না যে তুমি যাদের গ্রাজুয়েশন সাবজেক্ট আছে তাদের থেকে তুমি পিছিয়ে আছো। তুমি নতুন ভাবে স্টার্ট করো, নিজের আনসার রাইটিং, নিজের প্রিপারেশনটাকে জোর দাও, তো ডেফিনেটলি এটাতে ভালো স্কোর করতে পারবে। এবার নেক্সট যে কোয়েশ্চেনটা আমি দেবাশিসকে করব, সেটা আমি বেসিক্যালি দুটো কোয়েশ্চেন মার্জি করে দিচ্ছি। যে প্রথমত তো হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স যারা ধরো যাদের গ্র্যাজুয়েশনে ছিল না, হয়তো এই মানে কোনো কোনো বোর্ডে যেমন সিবিএসই বা আইসিএসসি বোর্ডে হয়তো তোমাদের এসএসটি সাবজেক্টে কিছুটা পলিটি পড়ানো হয়। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যদি দেখো, তাহলে পলিটি সাবজেক্টের সাথে আমাদের কোনো রিলেশনই থাকে না, মানে আমাদের এরকম কোনো সাবজেক্টই থাকে না। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা যখন প্রথম ডাব্লিউবিসিএস এর অপশনাল হিসেবে পলিটিকে নেবে, পলিটিক্যাল সায়েন্স আর আইআর কে নেবে, তো তাদের ক্ষেত্রে তুমি তোমার কি সাজেশন থাকবে যে কিভাবে প্রথমত জানতে চাইবো যে স্টাডি মেটেরিয়ালস অ্যাভেলেবল কিনা, যে রিসোর্সেস আমরা যেগুলো দেখে পড়বো। কারণ আমাদের কাছে একদম নতুন সাবজেক্ট, ধরো একজন বিগিনার যে ধরো জিরো নলেজ যার পলিটিক্যাল সায়েন্স আর আইআর এর সম্পর্কে, সে কিভাবে তার কাছে মেটেরিয়াল, সে মানে এনাফ মেটেরিয়ালস পাবে কিনা বা পাওয়া যায় কিনা সেটা। আর একজন একদম বিগিনার যার কোনো নলেজ নেই, সে পলিটিক্যাল সায়েন্স অপশনালটাকে কিভাবে অ্যাডপ্ট করবে, কিভাবে প্রিপারেশন নেবে, আনসার রাইটিং এর উপর কতটা জোর দেবে, কোন কোন জিনিসগুলো, মানে একটা ওভারঅল আইডিয়া তুমি যেভাবে নিজের জার্নিতে প্রিপারেশন নিয়েছো সেটা তোমার থেকে আমরা জানতে চাইবো, যাতে একজন স্টুডেন্ট যে ধরো কিছু জানে না আজকে, সে তোমার মানে তোমার থেকে একটা ভাস্ট নলেজ পেয়ে যায় যে সে পলিটিক্যাল সায়েন্স আর আইআর সাবজেক্টটাকে নিয়ে অ্যাজ এ অপশনাল হিসেবে কিভাবে এগোবে। থ্যাংক ইউ গার্গিদি, 1 সেকেন্ড কোশ্চেন দেওয়ার জন্য। পলিটিক্যাল সায়েন্সের যে মানে সিলেবাসটা আছে, প্রথমত তোমার বলবো যে সিলেবাসটা আগে দেখো। সিলেবাসটা প্রথম যখন আমি দেখেছিলাম আমার একটু ভয় লেগেছিল, মানে ভয় না, ঠিক চ্যালেঞ্জিং লেগেছিল ফিলসফিক্যাল পার্টগুলো। মানে ফিলসফিগুলো কোনোদিন পড়িনি আগে, ওগুলো ঠিক করে বোঝা এটা একটা ভীষণ মানে বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে। সো এই ফিলসফিগুলো ইন্টারেস্ট, মানে এটা ক্লাসিক্যাল, প্রত্যেকটা সাবজেক্টের একটা ক্লাসিক্যাল মানে বেস থাকে। তো এই ক্লাসিক্যাল পলিটিক্যাল সায়েন্সের এই যে গভর্নেন্স পলিটি যে স্ট্রাকচারগুলো, যেগুলো আমরা নর্মালি জেনারেল স্টাডিজে পড়ে থাকি, এগুলো তো আমরা অবভিয়াসলি অ্যাপ্লাইড পার্টে দেখতেই পাচ্ছি। বাট এই যে ফিলসফিগুলো আছে এগুলোই একটু চ্যালেঞ্জিং মানে হয়ে থাকে নর্মালি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে থাকে তাদেরও, কারণ ফিলসফিগুলোকে বোঝাটা একটা বড় সমস্যা হয়ে যায় প্রথমে। তো সেটার জন্য সোর্সেস বিভিন্নভাবে অ্যাভেলেবেল আছে। অনলাইন সোর্সেসের কোনো রকম শর্টেজ নেই। রিসোর্সেস তোমরা বাড়ি থেকে বসে সব বই, স্ট্যান্ডার্ড বই পলিটিক্যাল সায়েন্সে পেয়ে যাবে। আমি যে বইগুলো ফলো করেছিলাম সেগুলো মানে তোমরা যদি বিগিনার হিসেবে ফলো করো, তাহলে বলবো প্রথমে যদি পলিটিক্যাল সায়েন্স ভালো লাগছে, তুমি গভর্নেন্স পার্টগুলো আগে লক্ষ্মীকান্তটা পড়ে নাও। লক্ষ্মীকান্ত পড়ার পর তোমরা যদি ইন্টারেস্ট রিটেন করছো, তারপরে তোমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে ভাবতে পারো। ভাবার আগে তুমি দেখলে কোশ্চেনগুলো, সিলেবাসটা পড়ার পর কোশ্চেন্সগুলো দেবেন। কোশ্চেন্সগুলো দেখে কি মনে হলো তোমার, মানে এরকম যদি ইচ্ছে হয় যে এইগুলো খুব অ্যাপিলিং, কোশ্চেন্সগুলো লিখতে তোমার মানে ভীষণভাবে সুবিধা হবে বা জানতে ইচ্ছা করছে, এরকম একটা যদি ইন্টারেস্ট গ্রো করে তোমার মধ্যে, অবশ্যই পলিটিক্যাল সায়েন্সে তোমরা এগোতে পারো। এবার প্রথমে যেটা বলবো, পলিটিক্যাল সায়েন্স বোঝার জন্য যে বইগুলো আছে, ফিলসফিগুলো একটু অ্যাটেনশন দিয়ে পড়বে, কারণ ফিলসফিগুলো এমন একটা পার্ট, একবার যদি বুঝে যাও তাহলে আর কোনোদিনই তোমাকে সেই জিনিসটা মনে রাখার কিছু ব্যাপার নেই। মানে ওয়ান টাইম একবার যদি জিনিসটাকে বুঝতে পারো, থ্রু আউট পুরো লাইফ মনে থাকবে ওদের অ্যাকচুয়াল জিনিসটা কি, মানে ওদের ফিলসফিক্যাল এসেন্সটা কি। সো প্রত্যেকটা ফিলসফি যেগুলো সিলেবাসে আছে সেগুলো ভালো ভালো বই আছে। যখন আমি ফলো করেছিলাম সুধারঞ্জনের ম্যামের নোটস, তোমরা সুধারঞ্জনের ম্যামের নোটসগুলো অনলাইনে কিনতেও পাবে।
অনলাইনে সার্চ করে গুগলও করে নিতে পারো, ওগুলো কিছু স্যাম্পল দেখতেও পারো অনলাইনে পেয়ে যাবে। সো সেখান থেকে তুমি খুব ইজি ল্যাঙ্গুয়েজে, ম্যামেরটা আমার খুব সুন্দর লেগেছিল, মানে প্রথমবার দেখে অ্যাজ এ বিগিনার আমি নিজেও ছিলাম, আমার কোনো রকম অসুবিধা হয়নি ম্যামের ওই নোটসগুলো বুঝতে। সো এগুলো যদি কোনো রকম ভাবে অসুবিধা ফেস করো, আরো সোর্সেস আছে, এগুলো মেটেরিয়ালস এখন আমি 2000 আমার মনে হয় 18 থেকে এগুলো মেটেরিয়ালস গুলো ফ্রিলি অ্যাভেলেবেল। এগুলো ই অ্যাপ, যেটা ই কন্টেন্ট অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখানে গিয়ে তুমি শুধু পলিটিক্যাল সায়েন্সে আরো অনেক সাবজেক্টসই আছে। পলিটিক্যাল সায়েন্সের পুরো সিলেবাসটাই WBCS এর যতটুকু সিলেবাস আছে ইন্টারন্যাশনাল রিলেশনের পার্টটা বাদ দিয়ে তোমরা পুরোটাই ওখান থেকে পড়তে পারো। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে যে পার্টটা আছে, যেটা আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্সের অপশনালে যেটা আমাদেরকে পড়তে হয়, ইগনোর নোটটা আমার মনে হয় বেস্ট সোর্স। মানে ইগনোর নোটটা তুমি যদি পড়ো তাহলে আই থিঙ্ক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অসুবিধা হবে না। ফিলোসফিক্যাল পার্ট সুব্ররঞ্জনের ম্যামের নোটসগুলো পড়ো। অ্যাজ আ বিগিনার আমিও ওরকম করেই শুরু করেছিলাম, আমিও বারবার যদি বুঝতে না পারতাম বারবার করে এই সাবজেক্টগুলো, ওই ফিলোসফিগুলোকে পড়তাম। যদি ওই জায়গা থেকে স্পেসিফিক, এটা হতেই পারে পুরো ম্যামের নোটসটাতে কোনো ফিলোসফি তোমার হয়তো ইস্যু হচ্ছে বুঝতে, কোনো এক্সপ্লেনেশন বুঝতে অসুবিধা হচ্ছে, টপিক ওভার বই আছে, টপিক ওভার বই অনলাইনে অ্যাভেলেবেল, কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল, অনলাইনে পেয়ে যেতে পারো বইটা, অ্যাভেলেবিলিটি কোনো ইস্যু নাই। টপিক ওভার বই থেকে তুমি ফিলোসফিটা পেয়ে গেলে। মানে একটা ফিলোসফি যদি তোমার বুঝতে অসুবিধা হয়, স্ট্যান্ডার্ড সোর্সেসগুলো প্রচুর পাবে। সো আমি যে সোর্সেসগুলো ফলো করেছিলাম সেগুলো কমেন্ট সেকশনে আমি মেনশন করেই দেবো। বাট এইটা হচ্ছে স্ট্র্যাটেজি যেটা আমি ফলো করেছিলাম, বোঝার নিয়ে কথা। বুঝে গেছিলাম যখন, তারপরে আমি কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখতে স্টার্ট করলাম, ইগনোর নোটসগুলো দেখলাম। ইগনোর নোটসের পেছনে অনেক কিছু কোশ্চেন্সও পাওয়া যায়। ওই কোশ্চেন্সগুলো যখন তুমি একটা ফিলোসফি পড়বে ধীরে সুস্থে, আমি বলবো খুব ফোকাসড ওয়েতে, মানে ফিলোসফিগুলো পড়ার সময় কোনো রকম যেন মানে কম্প্রোমাইজ না হয় টাইম নিয়ে, সময় লাগুক। বাট ওই ফিলোসফিগুলোতে তুমি যদি একবার বুঝে যাও আর তোমার অসুবিধা হবে না। বাট যদি না বুঝো তাহলে ইন দ্য লং রান অসুবিধা হতে পারে, একটা ভয় দাঁড়াতে পারে। তো সেই জন্য ইগনোর নোটসগুলো যখন পড়বে তখন তার নোটসের প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে প্রত্যেকটা ফিলোসফার্সের উপরে কিছু কোশ্চেন দেওয়া থাকে। সেই কোশ্চেন্সগুলোতে ওয়ান পয়েন্টার দিয়ে তুমি নোটসগুলো লিখে নিতে পারো, কোশ্চেনের অ্যান্সারসগুলো ওখানে নিতে পারো। তাহলে তোমার পরবর্তীকালে থেকে রিভিশন করতেও সুবিধা হবে, ফোকাস পেতেও থাকতে সুবিধা হবে। আর একটা জিনিস যেটা হচ্ছে যেটা অ্যান্সার রাইটিং, যেটা তুমি বললে অ্যান্সার রাইটিং আমি কিভাবে চুজ করেছিলাম আমার ক্ষেত্রে, আমার মানে এটা আমি শেয়ার করছি। মানে অ্যান্সার রাইটিং আমি আমাকে অনেকজন জিজ্ঞেস করেছে, দাদা তুমি কিভাবে অ্যান্সার রাইটিং করতে, তোমার আইডিয়াল অ্যান্সারসগুলো আমরা দেখতে চাই। আমি তোমাদেরকে বলবো, আমি কোনো রকম অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতাম না। ফর ইংলিশ ডেসক্রিপশন অপশনাল অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতাম না। এটা একটাই কারণ, এটা হচ্ছে প্রত্যেক দিন আমি কারেন্ট অ্যাফেয়ার্সে আমি 3 ঘন্টা সময় দিতাম, 3 আওয়ার্স। 1 ঘন্টা প্রায় প্রথম একটা সময় লাগতো নিউজ পেপারটা, পরে গ্র্যাজুয়ালি তোমরা ফিল করবে যে নিউজ পেপার পড়তে 8 ঘন্টাও হয়ে যায়। ভিডিও অ্যানালিসিস গুলো দেখতাম, ভিডিও অ্যানালিসিস গুলো দেখার পর প্রত্যেকদিন আমি নিউজগুলো জট ডাউন করতাম। এটা আমার ডেইলি বেসিসের এক্সারসাইজ ছিল। এই এক্সারসাইজটা হওয়ার জন্য যেমন ভাবে আমার ওইদিকে কাজে লেগেছে আমার ডেসক্রিপটিভ পেপারে, তেমন ভাবে আমার অপশনালও কাজে লেগেছে। কারণ আমার রাইটিং স্কিল ডেভেলপ হচ্ছিল, প্রত্যেকদিন লেখার জন্য একটা কনফিডেন্স আসছিল। অ্যান্সার রাইটিং স্টার্ট করার জন্য হয় না, প্র্যাকটিস না করলে পেন শুনতে চাই না, এর একটা ব্যাপার আছে। বাট প্রত্যেকদিন লেখার জন্য আমার কনফিডেন্সটা এতটাই হাই হতো যে আমার এক্সামে ডেসক্রিপটিভ নিয়ে আমার কোনো রকম আফসোস নেই, আমি আমার বেস্ট দিয়েছি। আমার এমসিকিউ গুলো হয়তো আরো ইমপ্রুভ করা যেত, বিকজ আমি একটু কম সময় দিয়েছিলাম এমসিকিউ গুলোর পেছনে, পুরোটা প্র্যাকটিস করিনি। আর ডেসক্রিপশন আমি এরকম ভাবে স্ট্র্যাটেজি চালিয়ে দিয়েছি যাদের এটা আমার খুব ইজি হয়েছে। ডেডিকেটেড আমি পড়ে নিতাম, প্রথমে সাবজেক্টগুলো ফিলোসফিগুলো বুঝে নিতাম খুব সুন্দরভাবে, মাইন্ডে যখন ওই সবগুলো বুঝে যেতাম তখন আমি ডিরেক্টলি অ্যান্সার রাইটিং একদম এক্সাম হলেই আমি লিখতাম। আমার কোনো রকম অসুবিধা হতো না। আই ফিল প্রিভিলেজড যে আমার অসুবিধা হতো না, বিকজ এটা একটাই কারণ, লিখতাম আমি প্রত্যেকদিনই লিখতাম। বাট ওই লেখাটা অন্যভাবে ছিল, বাট আমার অ্যাপ্লাইটা হয়তো এইখানেই পুরোটাই কাজে লেগে গেছে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স আগেইন there is a big role of current affairs in political science also. এটাই বলার যে আমি একটু ফাঁকি মেরেছিলাম, বাট আমার কোনো রকম অসুবিধা হয়নি। আমার এইটাই স্ট্র্যাটেজি ইউপিএসসি অলসো। মানে আমি এটা বলছি না যেটা নর্ম, যে তোমরা প্র্যাকটিস করবে না। আমি এরকম করে করেছিলাম, তোমাদের স্ট্র্যাটেজি অবভিয়াসলি আলাদা হতে পারে। অবভিয়াসলি রাইটিং স্কিল ভীষণভাবে দরকার। আমি বলবো রাইটিং স্কিল অবভিয়াসলি করো, প্রত্যেকদিন বসে বসে লেখার একটা আলাদাই ভ্যালু থাকে। বাট আমি আমার মনে হচ্ছিল এই প্রসেসটা করলে আমার ভীষণভাবে ইজি হবে, আর কোনো রকম ভাবে আমার অসুবিধা হবে না। তো সেটা আমি করেছিলাম। সো এটাই আর কি তোমাদেরকে বলে। ধন্যবাদ দেবাশিস।
তো দেবাশিসের কথা থেকে আমরা এইটাই জানলাম যে ও তো নিজের প্রিপারেশনের স্ট্র্যাটেজি অলরেডি শেয়ার করলোই। তো এবার আরেকটা যেটা জানলাম যে ও হয়তো ডেইলি বেসিসে সেভাবে কোয়েশ্চেন আনসার রেডি করতো না, কিন্তু ওর কিন্তু আরেকটা অ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ওর কিন্তু যেহেতু পলিটি আর পলিটিক্যাল সায়েন্স আর আইআর এর ক্ষেত্রে একটা ডাইনামিক পোর্শনে কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা খুব বড় ইম্পর্টেন্স আছে আইআর পোর্শনটাতে। তো সেক্ষেত্রে ওর কিন্তু ওই ডেইলি 3 ঘন্টা দেওয়া নিউজ পেপারের ওপর অথবা কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর, সেটার সাথে সাথে সেটা কিন্তু ওর এই দিকে অপশনাল ক্ষেত্রে ওকে অনেকটা রেডি করে দিয়েছিল, তাই না? তো সেক্ষেত্রে বলবো তোমরা এইভাবেও মানে সবার স্ট্র্যাটেজি সেম হয় না, সবার আলাদা আলাদা স্ট্র্যাটেজি হয়। এক্স্যাক্টলি তুমি ওর এইটা একটা ওয়ে অফ প্রিপারেশন ও যেটা করেছে ওর মতো, কারণ ও এটাতে বেশি ইন্টারেস্ট পেয়েছে, এটা থেকেও বেশি বেনিফিটেড হয়েছে। তো সেই কারণে ও কিন্তু হয়তো সিনিয়রদের থেকে কোনো সাজেশন পেয়েছিল, কিন্তু ও নিজের মতো নিজের স্ট্র্যাটেজিটাকে মডিফাই করে দিয়েছে। এটাই আমি সকল অ্যাসপিরেন্টসদের বলতে চাইবো যে তোমরা নিশ্চয়ই অনেক মোটিভেশনাল ভিডিও দেখো, তাদেরকে ডিরেক্টলি কপি করতে যেও না, তাদের ইনফরমেশন গুলো নাও, ইনপুটস গুলো নাও, কিন্তু সেটাকে নিজের মতো মডিফাই করে নিজে যেটা তুমি কমফোর্টেবল হবে যে জিনিসটাতে। হয়তো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স ও যেটা বলছে 3 ঘন্টাতে কমফোর্টেবল নাও হতে পারো, কিন্তু তুমি হয়তো ডেইলি ওই প্র্যাকটিস করা কোয়েশ্চেন আনসার ধরে সেটাতে কমফোর্টেবল হতে পারো। তাই জন্যে ওয়ে মানে সোর্সেস ওয়েটা একই রকম, কিন্তু তোমার সোর্সেস একই, নোটস একই, এক্সামে কোয়েশ্চেনও একই রকমই আসবে, তুমি তোমার প্রিপারেশনটাকে ডিফারেন্ট ওয়েতে হতে পারে। তাই তবে বলবো যে যেভাবে ও বললো তোমরা ওর থেকে ডেফিনেটলি সাজেশন পেলে যে কি কি জিনিস করা উচিত, কিভাবে কোথা থেকে তোমরা নোটস পাবে। আমি রিকোয়েস্ট করবো দেবাশিসকে যে ওর যা যা বুক লিস্ট যে বা যে নোটস এর যে লিস্ট আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার, আমরা ওদের থেকে নিয়ে আমরা চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশন সেকশনে সেগুলোকে অ্যাটাচ করে দেওয়ার। আর গত লাস্ট ভিডিওতেও যে জেনারেল প্রিপারেশন মানে জেনারেল স্টাডিজ এর ক্ষেত্রে মেইনস আর প্রিলির ক্ষেত্রে যে বুক লিস্ট সেগুলো আমরা নিশ্চয়ই লাস্ট ভিডিওটা ডেসক্রিপশনও শেয়ার করে দেবো। এবার নেক্সট এটা একটু অন্য কোয়েশ্চেন করছি দেবাশিসকে, যে এই পলিটিক্যাল সায়েন্সের যে এই যে প্রিপারেশনটা সেটাতে সেই প্রিপারেশনটাতে কি, যেমন ইন্টারভিউ আমাদের একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন, যেটা আমাদের একটা পুরো আনসার্টেন পোর্শন। তো সেইখানে ইন্টারভিউর ক্ষেত্রে তোমার এই প্রিপারেশনটা কতটা কাজে লেগেছে, অপশনালের প্রিপারেশনটা, বা ইন্টারভিউর জন্য কি তুমি অপশনালটাকে আলাদা কোনোভাবে প্রিপেয়ার করেছিলে? এটাই আমার প্রশ্ন। হ্যাঁ রাজনীতি, ইন্টারভিউর জন্য একটা রিভিশন দিয়েছিলাম। ইন্টারভিউ যে সময়টা পেয়েছিলাম সেটাতে অপশনালটা একবার মানে জাস্ট একটা ব্রাশ আপ করেছিলাম, যে বেসিক নলেজগুলো যদি কোশ্চেন আসে ওটা মিস না করি, চেষ্টা করেছিলাম যতটুকু কভার করার, কিন্তু সময়টা খুব কম থাকে। হট করে রেজাল্ট বেরোনোর পর এমনিও অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করার থাকে ইন্টারভিউ রিলেটেড। সো অপশনালটা তখন জাস্ট বেসিক যে ফিলসফার্স গুলো ছিল তাদের আইডিয়া, অপশনালের যে কারেন্ট ইমপ্লিমেন্টেশনটা আছে সেটা টোটালি কারেন্ট অ্যাফেয়ার্স, সেই জিনিসগুলো আবার রিভিশন করেছিলাম। এই যে এতদিন ধরে আমি লিখে লিখে এলাম, এই লেখার যে বেনিফিটটা আমি ইন্টারভিউতেও পেয়েছিলাম, আমাকে কোনোদিন খুব একটা ইস্যুস গুলো নিয়ে তাকাতে হয়নি যে এই ইস্যুটা মিস করলাম, এটা একটা মেজর ইস্যু, এটা নিয়ে যদি আমাকে একটা ওপিনিয়ন দিতে বলে আমি খুব মানে কিভাবে দেবো, কিভাবে সেটাকে আমি যদি আগেন্স্টে বলি বা পরে বলি, একটা ব্যালেন্স, ফার্স্ট অফ অল একটা ব্যালেন্স অ্যান্সার দিতে হয়। সো সেই ব্যালেন্স অ্যাকশনের মধ্যে আমার কি কি পয়েন্টস থাকবে, আমার লজিক্যাল এক্সপ্লেনেশন গুলো যেন আমার ঠিক হয়। সো সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের তখন রিলেটেড যেগুলো ছিল আমাদের সময়, যেমন বলেছিল আগের ভিডিওতে আমি তোমাকে দেখেছিলাম, যেমন জম্মু কাশ্মীর ইস্যুটা তখন খুব হাইলাইটেড ছিল একটা ইস্যু, এনআরসি ছিল, তারপর সাবরিমালা ইস্যু একটা ছিল। সো এই জিনিসগুলো আমার অলরেডি যখন আগে আমি লিখেছিলাম সেই জিনিসগুলো আমি রিভিশন করে নিলাম। তো রিভিশন করার সময় আমি প্রস এন্ড কনস গুলো দুটোই একসাথে লিখতাম, বিভিন্ন জাজমেন্টস গুলো কিভাবে দিয়েছিল বা আদার সাইড অফ দ্য স্টোরিটা কি, সেই সব জিনিসগুলো মানে আমার অ্যানালিসিসে যেন কোনো রকম কারো পয়েন্ট অফ ভিউ মিস না যায়, যেগুলো লজিক্যাল পয়েন্ট অফ ভিউ। সো সেই জিনিসগুলো নিয়ে করতে হবে বলে অপশনে আমার ইন্টারভিউতে খুব একটা অসুবিধা হয়নি। পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমাকে কোশ্চেন করা হয়েছিল, এমনই একটা কোশ্চেন করা হয়েছিল যেটা আমার মনে নেই, ইন্টারভিউ হল থেকে আমি ভেবেছিলাম, আমি ভুলে গেছি। এবার যখন কোশ্চেনটা করা হলো আমি একটু মানে আমাকে একটু সামান্য একটু চাপে ফেলার চেষ্টা করেছিলেন তারা, মানে স্যার বলেছিলেন এটা জানো না, তুমি তো দিল্লি গিয়ে পড়াশোনা করেছিল, তোমার ওখানকার নোটসে তো থাকবে। বললেন স্যার মানে আমাকে এরকমই একটা কোশ্চেন করা হয়েছিল যে ইন্টারভিউতে যে তোমার ওখানে নোটসে থাকবে, তখন স্যারকে বললাম স্যার আমি আমার ইনস্টিটিউটের নোটস এরকম ভাবে কিছু ফলো করিনি, আমি পুরোপুরি স্টাডি মেটেরিয়ালস হিসেবে আমি বইগুলো ফলো করেছি, যেগুলো আমার অনেক পড়ে কেনা, যেগুলো আমি পরে অনেক জানতে পারি। তো এইখানে পলিটিক্যাল সায়েন্সে তোমরা হয়তো পড়বে, ইন্টারভিউতে কিছু কিছু এমন কোশ্চেন জিজ্ঞেস করা হবে যেগুলো হয়তো
মানে কিছু কিছু কনফিউজ করার জন্যই জিজ্ঞেস করা হয়, মানে আমাকে যেটা করা হয়েছিল আমার পাইনি, মানে এত পড়ার পর আমি পলিটিক্যাল সায়েন্সের কোশ্চেনটা পাইনি, অথচ আমাকে বলেছে তুমি এটা জানো না। বললাম না স্যার, এটা আমি আনফর্চুনেটলি আমি এটা পাইনি। সো তখন আমার মানে জাস্ট আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলেন। সো তখন একটা মানে আমি একটা জাস্ট গ্র্যাজুয়ালি একটা স্মাইল দিলাম, আর কিচ্ছু করিনি। আমি সরি বললাম স্যারকে যে সরি স্যার, হয়তো এটাই মানে ছিল বা কোনো সময় কোনোভাবে মিস করে গেছি, বাট আমি জানতাম যে এটা ছিল না। সো এরকম অনেক কোয়েশ্চেন তোমাকে যদি করা হবে পলিটিক্যাল সায়েন্স রিলেটেড, তোমরা যদি না জানো সেটা ম্যাটার করে না, তোমরা কিভাবে বলছো, তোমার ওখানে বলার যে ভঙ্গিটা, যে তাদেরকে কোনো রকম ভাবে যেন অফেন্ড না করে, এরকম ভাবে তোমাকে ওখানে বলতে হবে। সো হেল্প তো ভীষণ ভাবে করে পলিটিক্যাল সায়েন্স করলে, তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা ওখানে পুরোপুরি কাজে লাগবে, যেটা তোমরা পলিটিক্যাল সায়েন্স করে বুঝতে পারবে। ইন্টারন্যাশনাল রিলেশনে যদি কোয়েশ্চেন আসতো তখন প্রত্যেকদিনই পড়ছিলাম, সো সেটাও সুবিধা হয়। ইন্টারন্যাশনাল রিলেশনে আমার পুরো নিজস্ব টপিক, সো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ম্যাক্সিমাম টপিকসগুলো যেহেতু পলিটিক্যাল সায়েন্স রিলেটেডই ছিল, সেই জন্য আরো বেশি সুবিধা হয়েছিল। সো ইন্টারভিউতে তোমরা ডিরেক্টলি হেল্প পাবে, তোমরা কারেন্ট অ্যাসপেক্টস এর পড়াশোনা করলে অবভিয়াসলি ইন্টারভিউতে কোনো রকমই অসুবিধা হবে না, কোনো ওপিনিয়ন বেসড এর কোশ্চেন্সে তোমরা প্রবলেম ফেস করবে না। সো এটাই বলার। তো ডেফিনেটলি আমরা দেখলাম যে মানে যদি তোমরা তোমাদের একটা ডাইনামিক যে পোর্শনস গুলো থাকে বেসিক্যালি যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বেসড, সেইগুলো যদি প্রিপেয়ার করো তাহলে সেইগুলোর হেল্প কিন্তু তোমরা থ্রু আউট ইউর প্রিপারেশন পাবে। তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ বাংলা পেপারেও সেই হেল্প পাবে, তোমরা ইকোনমিক পেপারেও পাবে, তোমরা পলিটির পেপারেও পাবে, তোমরা তোমাদের অপশনালের ক্ষেত্রে পাবে যদি সেরকম অপশনাল তোমাদের থাকে যে তোমাদের অপশনালের একটা ডাইনামিক পোর্শন আছে। আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা ইন্টারভিউতে তোমরা সেই হেল্পটা পাবে। কারণ যে কোনো আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করি বা যে কোনো ডিবেট, তার প্রস এন্ড ক্রনস এগুলো যদি দেখি, তাহলে আমাদের নিজস্ব একটা মতামত তৈরি হয়। আর ইন্টারভিউর ক্ষেত্রে তোমার নিজস্ব মতামত মানে আনবায়াসড হয়ে তোমার নিজস্ব মতামতটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মানে যারা ইন্টারভিউয়ারদের সামনে। কারণ তুমি কারোর পক্ষে মানে বায়াসনেস দেখাতে পারবে না, আনবায়াসড হয়ে তোমাকে উত্তর দিতে হবে। আর অনেক সময় ওনারা তোমাকে শুধু উত্তর না, উত্তরের রেফারেন্সে তোমার যে পার্টিকুলার মতামত বা তোমার তুমি কি ভাবছো সেই টপিকটা নিয়েও জিজ্ঞেস করে, তো সেক্ষেত্রে হেল্প পাবে। তো এবার একদম শেষের দিকে আমরা চলে এসেছি অলমোস্ট। দেবাশিসকে আমরা যে জিজ্ঞেস করব যে ইউপিএসসি প্রিপারেশন এখন দেবাশিস নিচ্ছে, তো ডব্লিউবিসিএস এর প্রিপারেশনের থেকে আলাদা আর কি কি ব্যাপারে এখন দেবাশিস তোমার মনে হয় যে যারা ডব্লিউবিসিএস অলরেডি ক্র্যাক করে ফেলেছে তারা আর কি কি এক্সট্রা প্রিপারেশন নেবে ইউপিএসসির জন্য পলিটিক্যাল সায়েন্স অপশনাল নিয়ে? পলিটিক্যাল সায়েন্স অপশনালের জন্য ইউপিএসসি তে যেটা আছে, এখানে যে পার্টটা নেই এটা হচ্ছে সেন্ট্রালের যেটা পার্টটা নেই সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পার্টটা ওখানে করতে হবে না, ওখানে আরেকটু স্ট্রেস দিতে হবে ইন্টারন্যাশনাল রিলেশনের উপরে। আর ভীষণভাবে ইন্টারন্যাশনাল রিলেশনটা ভীষণ ইম্পর্টেন্ট পিএসআই এর, পলিটিক্যাল সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টের নামই বলা হয়। সো ওই জায়গাটাতে আরো একটু বেশি করে ফোকাস থাকতে হবে সবসময়। নিউজ পেপারে যে নতুন নতুন ফর এক্সাম্পল সার্ক নিয়ে যদি কোনো রকম কোয়েশ্চেন আসে, যেটা সেম স্ট্র্যাটেজি আমি কেন যা ফলো করছিলাম ওখানে, সার্ক নিয়ে যদি কোয়েশ্চেন আসে, সার্কের যে এতদিন ধরে যে মিটগুলো হলো, আমি যদি 2019-এ যে সার্কের সাথে যে বিমস্টেকের, যারা পলিটিক্যাল সায়েন্স আছে তারা বিমস্টেকের ব্যাপারটা নিয়ে জানবে, হয়তো বিমস্টেক হয়তো সিলেবাসে নেই। সো বিমস্টেকের নিয়ে রিলেশনটা তোমাদেরকে হাইলাইট করতে হবে। আমাদের যে সেরিমনি হয়েছিল, প্রাইম মিনিস্টারের যে ইনগ্রেশন সেরিমনি হয়েছিল, ওথ টেকিং সেরিমনি, সো এই ওথ টেকিং সেরিমনিতে যে আমাদের যে লিডার্সগুলো মানে ইনভাইট করা হয়েছিল সেটা বিমস্টেকের লিডার। এবার সার্ক রিলেটেড যদি তোমার কোনো কোয়েশ্চেন আসে, তো এখন সার্কের ইম্পর্টেন্সটা তোমাদেরকে যদি অ্যানালাইজ করার মতন এরকম কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে বেসিক যে সার্ক নিয়ে যে ইন্ট্রোডাকশন বা তার জেনেসিস, এই জিনিসগুলো হাইলাইট করার পর যে গ্র্যাজুয়ালি যে সার্কের ইম্পর্টেন্সটা কিভাবে আমাদের ফরেন ডিপ্লোম্যাটিক রিলেশনে যেটা কমে এসেছে, সেই জিনিসগুলো হাইলাইট করার জন্য তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা অ্যাগেইন ইম্পর্টেন্ট। তোমার বিমস্টেকের ওখানে ওথ টেকিং সেরিমনিতে বিমস্টেকের লিডার্সগুলোকে ইনভাইট করা হয়েছিল, তো সেখানে একটা অথচ যখন আমাদের প্রাইম মিনিস্টার যে ফার্স্ট ওথ টেকিং সেরিমনিটা হয়েছিল সেখানে সার্কের লিডার্সগুলোকে ইনভাইট করা হয়েছিল। তো এই যে ট্রানজিশনটা, যে তখন সার্কের ইম্পর্টেন্সটা ছিল, এখন সেটা গ্র্যাজুয়ালি শিফট করে বিমস্টেকের দিকে যাওয়া হয়েছে। এইসব জিনিসগুলো তোমরা যদি ইনক্লুড করো এই কারেন্ট অ্যাফেয়ার্সে যখন পড়বে, ইন্টারন্যাশনাল রিলেশনসগুলো সবসময় না সাথে সাথে যদি ইনক্লুড করে চলো,
এইটাই আর কি আলাদা ভাবে পড়তে হবে। আদার্স খুব একটা যে আলাদা ভাবে তোমাদেরকে পড়তে হবে যে ওখানে খুব বেশি স্টেপ আপ করতে হবে তাও নয়। এই যেমন ভাবে বললাম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে সাথে চললে কোনো অপশনালি অসুবিধা হবে না। কিছু কিছু এরিয়া আছে ওখানে যে সিলেবাস গুলো কিছু মিসম্যাচ আছে, কিছু কিছু ফিলসফিজ আছে যেগুলো এখানে নেই, ইউপিএসসিতে আছে, সেই ফিলসফিস গুলোর উপরে ফোকাস রাখতে হবে। ফর এক্সাম্পল আমাদের বেঙ্গলে রুশোটা আছে, রুশো একটা ফিলসফার, সো রুশোটা আছে। বাট অ্যাকচুয়ালি তুমি যদি রুশো সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি পড়ো তাহলে অ্যালং উইথ দ্যাট তোমাকে হবস আর লক্সও পড়তে হবে। হবস আর লক্স রুশো দিতে মিলে পড়লে তুমি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা বুঝতে পারবে। তেমনি ইউপিএসসি তে তোমার হবস লক্স রুশোটা ওখানেও পড়তে হবে। সো ডিফারেন্স কিছুই নেই, জাস্ট এখানের ওই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পার্টটা তুমি ওখানে পাবে না, এটা একটা ডিফারেন্স। ওখানে যেটা এক্সটেন্সিভলি পড়তে হবে সেটা ইন্টারন্যাশনাল রিলেশন। এখানে ডব্লিউবিসিএস ইন্টারন্যাশনাল রিলেশনটা জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকেই পেরিয়ে যায়। জাস্ট কিছু বেসিক নলেজ তোমার লাগবে, যেটা পাবলিক সেক্টর ইন্টারন্যাশনাল রিলেশন, যেটা আমি মেনশন করে দেবো বেসিক। সো সেখানে থেকে তোমার বেসিক আইডিয়াটা গেল, পড়লেও কোনো অসুবিধা হবে না। সো আর একটা পাবলিশিং এর রিসেন্ট এডিশনও বেরিয়ে গেছে। সো রিসেন্ট এডিশন বেরিয়ে যাওয়া মানে রিসেন্ট ইস্যুসগুলো সেখানে ইনক্লুডেড থাকবে। সো এটা পুরোপুরি অ্যাপ্লাইড, খুব একটা থিওরিটিক্যালও যেতে হয় না ইন্টারন্যাশনাল রিলেশনসে। সো 2019 এর কোশ্চেনটাও তাই ছিল, ম্যাক্সিমাম কোশ্চেন ছিল আমার মনে হয় ইন্টারন্যাশনাল রিলেশনসের আইডিয়াতেই সলভ করা যেত। সো খুব একটা যে আলাদা মানে স্টেপ আপ করতে হবে পলিটিক্যাল রিলেশনের ইস্যুতে অ্যাপার্ট ফ্রম কারেন্ট অ্যাফেয়ার্স তা নয়। জাস্ট কিছু ফিলসফিস, দু একটা ফিলসফিস কিছু ডিফারেন্স আছে, এটাই বলার। ধন্যবাদ দেবাশিসকে অনেক। একদম লাস্ট পোর্শনে আমরা এসে গেছি। আমরা লাস্ট দেবাশিসে করব যে দেবাশিস অলরেডি মানে আমরা বলতে পারি হি ইজ আ কাইন্ড অফ এক্সপার্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স এখনকার যা সিনারিও হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো মানে আমি কারেন্ট অ্যাফেয়ার্সে ভীষণ দুর্বল, মানে আমি কোনোদিন আজ অব্দি নিউজ পেপার অব্দি পড়তাম না, আমার একদম ভালো লাগে না। আমি চেষ্টা করি যে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ডিবেটস গুলো হয় বা টিভিতে যে নিউজ গুলো দেখায় সেগুলোর প্রতি আমার বেটার লাগে, মনে হয় যে ভিজুয়ালি সেটা আমার বেশি মনে হয়, তো ওগুলো দেখি। কিন্তু আমি ওই যে সকালবেলা উঠে যে নিউজ পেপার পড়বো অ্যাকচুয়ালি বেসিক্যালি টাইমও পাইনি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মানে তোমার থেকে অনেক কিছু শেখার আছে, ইভেন আমি শিখলামও এই ইন্টারভিউ। টার্গেট তোমাকে এটা বলা, তুমি যেমন ভাবে জব রিলেটেড মানে জায়গা থেকে তুমি যেমন ভাবে প্রিপারেশন করেছো, এটাও সবাইকে একটা ভীষণ ভাবে মোটিভেট করে। আমি দেখো ঘরে 4 বছর পরে আমি পুরো 24 ঘন্টা আমার, আর তুমি যেমন ভাবে জার্নিটা তুমি স্টার্ট করেছিলে, যেমন এখন যারা স্বপ্ন দেখছে, যারা হয়তো নিজের মানে সিভিল সার্ভিসের স্বপ্ন দেখছে, সেই জায়গাটা অ্যাসপায়ার করছে, তুমি তাদের জন্য ইন্সপিরেশন। তুমি যেমন দেখো অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে যেটা সবার ক্ষেত্রে আমাদের প্রযোজ্য, আমরা এখন সবাই একই ক্যাডারে সিলেক্টেড, কিছুদিন পরে একসাথে প্রায় 2 বছর আমরা একসাথে কাটাবো, ট্রেনিং চলবে আমাদের এটিআই তে, তারপরে কল্যাণীতে, তারপরে এআরটিআই শালবনীতে। তো সেক্ষেত্রে আমাদের ডিফারেন্ট জার্নি হলেও টার্গেটটা সবার একই, এইম সবাই একই, অলরেডি আমরা সেটা অ্যাচিভ করে ফেলেছি। কিন্তু যেটা মেইন ইম্পর্টেন্ট, দেখো কোনো জার্নি কিন্তু মানে ইজি হয় না। দেখো যারা বাড়িতে থেকে পড়ছে তাদের ক্ষেত্রে একটা থাকে, যেটা তুমি বললে যে অলরেডি আশেপাশের লোকজন অনেক কোয়েশ্চেন করে, তুমি একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে কলকাতায় এসে পড়াশোনা করেছিলে। তো আমার ক্ষেত্রে আবার সেই ফ্রাস্ট্রেশনের জায়গাটাই ছিল না, সেই ফ্রাস্ট্রেশনটা কিন্তু অন্য লেভেলের ছিল। মানে আমার নিজের ওপর একটা ফ্রাস্ট্রেশন ছিল যে এই ভাল লাগছে না, এই চাকরিতে কবে পাবো। তো সবারই কোনো জার্নি স্ট্রাগল ছাড়া হয় না, প্রত্যেকের আলাদা আলাদা স্ট্রাগল আছে। আমার এক ধরনের স্ট্রাগল আছে, সেক্ষেত্রে তুমি বলতে পারো আমার অ্যাটলিস্ট একটা জব সিকিউরিটি ছিল, যে আমি একটা চাকরি করছি অলরেডি ডব্লিউবিসিএস এ। তো সেক্ষেত্রে সেই জিনিসটা, কিন্তু তুমি যেখান থেকে প্রিপারেশন নিয়েছো তোমার ক্ষেত্রে কিন্তু তুমি আর কোনো চাকরি ছিল না, সেখান থেকে তোমার একটা অ্যাচিভ করতে হতো। আমারটা স্টেপ বাই স্টেপ, তোমারটা ডাইরেক্ট। তো সবার স্ট্রাগল ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো বিভিন্ন আমাদের জার্নি গুলো শুধু সকলের সাথে এই কারণেই শেয়ার করে দেওয়া, যাতে বিভিন্ন তোমার মতো অনেক স্টুডেন্টস আছে, আমার মতো অনেক স্টুডেন্টস আছে, যারা অ্যাটলিস্ট ডিমোটিভেটেড না হয়ে যায়। কারণ ডব্লিউবিসিএস টা যেহেতু একটা বিশাল অনেক দিনের জার্নি, মানে ধরো এক্সাম হওয়ার পরও ফাইনাল রেজাল্ট বেরোতে 2 বছর। তো এই জার্নিতে পেশেন্সটা বজায় রাখা, নিজের রিদম বজায় রাখা, কনসেন্ট্রেটেড ওয়েতে, ফোকাস ওয়েতে, সেটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এই কারণে সকলের জার্নি গুলো শুধু অ্যাসপিরেন্টদের সাথে শেয়ার করে নেওয়া, যাতে তাদের মনে হয় যে না, আমরা এখন আনসাকসেসফুল হলেও আমরা ডেফিনেটলি ট্রাই করলে সাকসেসফুল হব। তো যেটা আমি বলছিলাম যে লাস্টে যেটা, যে তোমার কি মনে হচ্ছে যে এই পলিটিক্যাল সায়েন্স আইআর সাবজেক্টের ক্ষেত্রে রিসেন্ট কিছু টপিক যেগুলো
স্টুডেন্টের প্রিপেয়ার করা উচিত, যেগুলো তোমার মনে হয় যে এখন পলিটিক্যাল সেন্ট্রাল বা স্টেট লেভেল থেকে ইম্পর্টেন্ট হতে পারে, যেগুলো তারা আলাদা করে প্রিপেয়ার করতে পারে, এরকম কিছু টপিক যদি তুমি আমাদের দর্শকদের জন্য শেয়ার করো তাহলে খুব হেল্প হয় ওদের। হ্যাঁ রাজনীতি অবশ্যই শেয়ার করবো। এখন রিসেন্ট পলিটিক্যাল সায়েন্স নিয়ে যেটা কিছুদিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা দেখছি যে মানে এখন কোভিড নিয়েই বেশি আলোচনা হচ্ছে। সো এই কোভিড নিয়ে আলোচনার মাধ্যমে অনেক আর্টিকেলস, অনেক এডিটোরিয়ালস বেরিয়ে যাচ্ছে, যেটা প্রত্যেক দিনই কিছু না কিছু অ্যাঙ্গেলে ডিসকাশন থাকে, ইকোনমিক্স হোক, পলিটিক্যাল। সো পলিটিক্যাল সায়েন্সের অ্যাঙ্গেল থেকে যদি কোভিড রিলেটেড যদি আমি কিছু কোয়েশ্চেন করি, তো যেটা সিলেবাসও আছে, যেমন গ্লোবালাইজেশন সিলেবাসে আছে পলিটিক্যাল সায়েন্সে। সো এখানে কোভিড-19 এর ইম্প্যাক্ট অন গ্লোবালাইজেশন, এই অ্যাঙ্গেলগুলো তোমাদেরকে ভাবতে হবে। আর এই অ্যাঙ্গেলগুলো তোমার আর্টিকেল, অবভিয়াসলি রেলিভেন্ট আর্টিকেলস প্রত্যেক দিনই কিছু না কিছু থাকে, অলরেডি অনেকদিন চলে এসেছে, এখনো আসছে, আসতেই থাকবে। সো এই জিনিসগুলো তোমাদেরকে ভেঙে মানে রিসেন্ট টপিকস যদি আমি ডিসকাস করি, কোভিড-19 ইম্প্যাক্ট অন গ্লোবালাইজেশন, কোভিড-19 ইম্প্যাক্ট অন ফেডারেল স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। ফেডারেল স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট কিরকম ভাবে ইম্প্যাক্ট করলো কোভিড-19টা। ফর এক্সাম্পল আমি এটা যদি এক্সপ্লেন করি, যেমন সেন্ট্রালে যখন এটা ইম্পোজ হয়, লকডাউনটা ইম্পোজ হয়, তখন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট, এইসব জিনিসগুলো দ্বারা এনফোর্স করা হয়েছিল স্টেট আর সেন্ট্রাল লেভেল। সো পিএম কেয়ার্স ফান্ড নিয়ে তোমরা ফেডারেল পলিটি, ফেডারেল স্ট্রাকচারটা কিরকম ভাবে ইম্প্যাক্ট হলো, এইরকম অনেক ভিডিওস আগেও ডিসকাস করা হয়েছে। এই জিনিসগুলো নিউজ পেপার অ্যানালিসিসও পেয়ে গেছো, পাবে, আরও চলতে থাকবে। সো এই অ্যাঙ্গেলগুলোকে তোমাদেরকে ভাবতে হবে প্রত্যেক সময়। তোমার পলিটিক্যাল সায়েন্স রিলেটেড এখান থেকে কি কি কোয়েশ্চেন হতে পারে, তোমাকে সিলেবাসটা আগে প্রথমে দেখতে হবে। সিলেবাসের জিনিসগুলো তোমার এখনকার যে ইনসিডেন্টসগুলো ঘটছে, সেগুলো সিলেবাসের সাথে তোমরা রিলেট করতে পারছো কিনা, সেই জিনিসগুলো তোমাদের নিজেকেই মানে ওই জিনিসটাকে ভাবাতে হবে নিজেদেরকে। সো আমি যেরকমভাবে দেখেছিলাম যে কোভিড-19 ইম্প্যাক্ট অন গ্লোবালাইজেশন আসতেই পারে, অলরেডি আমরা গ্লোবালাইজেশন, অ্যান্টি গ্লোবালাইজেশন আমরা দেখছিলাম ওয়ার্ল্ড লেভেলে চলছে। মানে আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প আসার পর আমেরিকা ফার্স্ট পলিসি জিনিসটা আরো ভীষণভাবে স্ট্রেস হয়েছিল, যেটা ওবামার সময় ছিল না। সো বারাক ওবামার পর এই এমফ্যাসিসটা অনেকভাবে চেঞ্জ হয়, মানে ওদের ফরেন পলিসি তো অনেক রকম ভাবে দেখা যায়। অলরেডি ইউরোপিয়ান নেশনসে আমরা দেখছিলাম অ্যান্টি গ্লোবালাইজেশন, অনেক রকম প্রোটেকশনিস্ট মেজার্স যেটা বলা হয়, বা ট্রেড রেস্ট্রিকশনস, এগুলো ভীষণভাবে দেখছিলাম। ট্রেড ওয়ার চলছিল ইউএস এন্ড চায়না। সো এই কোভিড-19 কিভাবে গ্লোবালাইজেশনটাতে আরো নতুন নতুন ডাইমেনশনস অ্যাড করলো, সেটা তোমাদেরকে হাইলাইট করতে হবে। কিভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন মেক ইন ইন্ডিয়াটা আরো বেশি ভাবে আমাদের ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজগুলোকে আরো স্ট্রেনথেন করার আরো প্রচেষ্টা চলে যাচ্ছে। এমএসএমই, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এই জিনিসগুলো আরো বেশি করে ফোকাস দেওয়া হচ্ছে ইকোনমি রিলেটেড। সো মানে একটা ইস্যু আর একটা ইস্যুর সাথে ইন্টার রিলেটেড। যখনই তুমি এরকম করে করবে, রিসেন্ট চায়না ইস্যুস আমরা দেখলাম একটা স্ট্যান্ড অফ হলো, তো এই চায়না ইস্যুসগুলো তোমাকে এরকম ভাবে দেখতে হবে, যখন চায়না রিলেশনস তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, তুমি দোকলাম স্ট্যান্ড অফটা দেবে। দোকলাম স্ট্যান্ড অফটা অলরেডি অনেক পুরনো হয়ে গেছে, তাই 1 বছরের উপরে হয়ে গেল। এবার রিসেন্ট যে স্ট্যান্ড অফটা হলো, যে ওয়েস্টার্ন সেক্টরের যে বর্ডার ইস্যুসগুলো চায়নার সাথে আমাদের ডিপ্লোম্যাটিক লেভেলে, মিলিটারি লেভেলে যে জিনিসগুলো হচ্ছে, আর সেটাকে আমরা কিভাবে সেটাকে রিজলভ করছি, এইগুলো নিউজগুলো ট্র্যাক রাখতে হবে। তোমার যদি ইন্ডিয়া চায়না রিলেশনস লেখো আর তোমরা যদি এই ইস্যুগুলো ইনক্লুড না করো, তাহলে একটা মেজর কোশ্চেন তোমরা নিজে অ্যান্সার রাইটিং মিস করে যাচ্ছ। নেপাল ইস্যুটা আরো রিসেন্টলি এখন দেখা যাচ্ছে, নেপাল যে রিসেন্ট গভর্নমেন্ট আছে, মিস্টার কেপি শর্মা ওলি, তার এখন অ্যান্টি ইন্ডিয়া স্ট্যান্স নিয়ে স্টার্ট করেছে। এটা কিছু ব্যাকগ্রাউন্ড কিছু ব্যাপার হয়েছিল, যে প্রো ইন্ডিয়ান বাংলাদেশি পপুলেশন, এই জিনিসগুলো তো তোমাকে ফোকাস রাখতে হবে। দেখো সিলেবাস অ্যাজ সাচ পুরোপুরি স্ট্রিক্টলি যে তোমার সিলেবাস থেকে কিছু কিছু সবসময় যে কোশ্চেন পাবে তা নয়। যে কোশ্চেনগুলো সিলেবাস থেকে আসছে না, একমাত্র উপায় সেগুলোকে ট্যাকেল করা, সেগুলো হচ্ছে এই নিউজ পেপারের আর্টিকেলসগুলো যে বিউরোক্রেসির উপরে, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের যে বিউরোক্রেসির উপরে যে সিলেবাসটা আছে, ম্যাক্স ফিওর আমরা পড়ে থাকি, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি যেগুলো আছে, এই বিউরোক্রেসি দিয়ে যে কোশ্চেনগুলো কিছু কিছু সময় এরকমও দেখা গেছে যেগুলো সিলেবাসলি ডিরেক্টলি ওই কোশ্চেনগুলো আসছে না, বাট ওগুলো লিখতে অসুবিধা হবে না। তোমরা যদি সবসময় পেপারের আর্টিকেলসগুলো, গভর্নেন্স রিলেটেড আর্টিকেলসগুলো পড়তে থাকো, কোনো না কোনো ভাবে তোমার ওইখানে কন্টেন্টস নিয়ে ইস্যু হবে না। দেখবে পুরো জিনিসটাই কেন তোমার নিজের লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে তুমি ওই জিনিসকে ফিট করে যাচ্ছ। তোমার ওই অ্যান্সারের যে ডিমান্ড, কোশ্চেনটা যে ডিমান্ড চাইছে, তুমি সেই অ্যান্সারের জায়গাগুলোকে ফিট করেছো। সো রিসেন্ট এক্সাম্পল যেগুলো বললাম গ্লোবালাইজেশনের উপরে, সার্ক নিয়ে বলতে পারো। সার্কে একটা ভার্চুয়াল মিট হচ্ছে, ন্যামটার উপরে ফোকাস রাখবে।
টেরোরিজমের উপর ফোকাস রাখবে, সাইবার টেরোরিজমের উপর ভীষণভাবে ফোকাস রাখবে, সবসময় সাইবার টেরোরিজম নিয়ে কিছু না কিছু ঘটনা ঘটছে। এই জিনিসগুলো রিসেন্ট গভর্নমেন্ট কি কি স্টেপস ট্যাকল করলো, কোন কোন এজেন্সি আছে যেমন সিইআরটি, হ্যাঁ, সো এই এজেন্সিগুলোর মানে ট্র্যাক রাখতে হবে, তাহলে তোমার অ্যান্সার্স গুলো লিখতে ভীষণভাবে সুবিধা হবে। তারপর ইউএস ইন্ডিয়া যে ট্রেড রিলেশনস বা ফরেন রিলেশনস গুলো চেঞ্জ হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে কি কি রকম ভাবে চেঞ্জ হয়েছে, মিলিটারি লেভেল, ডিপ্লোম্যাটিক লেভেল, এই যে বিভিন্ন রকম অ্যাঙ্গেলগুলো আছে, জিওপলিটিক্যাল লেভেল, এই জিনিসগুলোকে ট্র্যাক করবে। তারপরে রোল অফ গ্লোবাল ইনস্টিটিউশন, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হু, আমরা দেখছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে একটা মেজর ইম্প্যাক্ট করলো, মানে একটা মানে এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, ইউনাইটেড নেশনসের যেমন একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই প্যান্ডেমিকের সময় তারা কিভাবে জিনিসটাকে ট্যাকেল করলো, কি কি ইস্যুস আছে। যদি এরকম একটা কোশ্চেন করা হয় যে ডু ইউ থিঙ্ক দ্যাট হু ইজ নট the relevance of the WHO in the current world is decreasing, analyze. তো এইটা তোমাকে যদি বলতে হয়, অবভিয়াসলি কোশ্চেনটা করা হয়েছে কারেন্ট ইস্যুস দিকেই ভেবেই করা হয়েছে কোশ্চেনটা। যখন এই জিনিসগুলো কোশ্চেনগুলো করা হবে, তুমি অ্যান্সার ফিডগুলোকে তুমি পুরোপুরি বানিয়ে লিখতে পারবে না, বানিয়ে লেখার পেছনে তোমার একটা ব্যাকগ্রাউন্ড নলেজ চাই। সেই ব্যাকগ্রাউন্ড নলেজ অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সবসময় তুমি বইয়ে পাবে না। তোমার ইউএনসি আছে, ইউনাইটেড নেশনস তোমার সিলেবাস আছে, আর প্রত্যেকটা জিনিস তুমি সিলেবাসে পাবে না। যেমন আরেকটা জিনিস যে ইন্ডিয়ার নন পার্মানেন্ট মেম্বারশিপ ইন ইউএনএসসি, যেটা সবসময় একটা চর্চায় চলেই থাকে। ফরেন আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মিস্টার সুব্রমণিয়াম জয়শঙ্কর এখানে যে স্পিচগুলো দিচ্ছে, কোনো কোনো সময় তার সাথে ইন্টারভিউ হয়, তার পয়েন্ট অফ ভিউগুলো কি, এই জিনিসগুলো করা যেতে পারে। সো ইউনাইটেড নেশনসে কি কি রিফর্ম দরকার, হিন্দি একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ সেখানে ইনক্লুড করার অনেকদিন ধরে একটা ডিবেট চলছে, তো তোমার ওপিনিয়নগুলো কি? সো এইগুলো নিয়েই হচ্ছে পুরো পলিটিক্যাল সায়েন্স। এই জন্য আমি ভীষণভাবে এনজয় করতাম কোনো রকম স্ট্যাটিক পোর্শন দিয়ে জিনিসটাকে, আমার যদি বোরিং লাগতো, আমার এগুলো দিয়ে পুরোটা রিভিশন চলছে। তো আলাদা করে আমি পলিটিক্যাল সায়েন্সে খুব একটা ডিভোশন বা টাইম দিইনি, আমার এই ডেডিকেশন আর ডিভোশন এই থ্রু আউট এরকম ফ্লোতেই চলেছে। থ্যাংক ইউ দেবাশিস, অনেক অনেক হেল্প হলো তোমার থেকে। আর আশা করছি যারা আমাদের দর্শক বন্ধুরা আছে বা অ্যাসপিরেন্টস যারা আছে, যারা এই ভিডিওটা দেখবে, তাদেরও অনেক হেল্প হবে। আর স্পেশালি পলিটিক্যাল সায়েন্স অপশনাল নিয়ে তাদের যে যে প্রবলেমস গুলো আছে বা কোথা থেকে কি জিনিসটা কিরকম ভাবে ইম্পর্টেন্স দিয়ে পড়বে, সেই জিনিসটা আশা করি অনেকটা তাদের ক্ষেত্রে সলভ হয়ে যাবে। লাস্টে দেবাশিস তোমার থেকে যা জিজ্ঞেস করবো যে তোমার যদি কোনো মেসেজ থাকে এখন এই সিচুয়েশনে ভিউয়ার্সদের জন্য বা স্পেশালি অ্যাসপিরেন্টসদের জন্য, তো সেটা তোমার মেসেজটা কি হবে? দেখো, অ্যাসপিরেন্টদেরকে এটাই বলার যে এই সিচুয়েশনটা আমরা সবাই জানি কঠিন, একটা কঠিন পরিস্থিতি দিয়ে বেরোচ্ছি আমরা, বাট সিভিল সার্ভিসেস অ্যাসপিরেন্টসদের খুব একটা ডিফারেন্স হবে না, কারণ একটা দীর্ঘদিন একটা ঘরবন্দি থাকারই একটা অ্যাটমসফিয়ার। ডিফারেন্স এটাই যে আমার সাথে বাকিরা ঘরবন্দি আছে, মানে আমি আইসোলেটেড নয়, সবাই ঘরবন্দি হয়ে আছে। সো এখন যেটা হচ্ছে ভীষণভাবে সবাই ডিমোটিভেটেড হয়ে পড়ছে যে কখন পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে না। দেখো, পরীক্ষা যখনই হোক আলটিমেটলি তোমার প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। এই সময়টা কঠিন, আমরা সবাই বুঝি, হয়তো সহানুভূতি জাগানোর জন্য তোমার সবাই বলছে যে না এই টাইমে হয়তো পড়তে অসুবিধা হচ্ছে, সত্যি একটা কঠিন সময় দিয়ে বেরোচ্ছি, বাট মানে এটাও নিশ্চিত থাকো ঠিক 1 বছর এই সিচুয়েশনটা তো একদিন বেরোবে। তো এই সিচুয়েশনটা যখন বেরোবে, এই সময়টা যে কে কিরকম ভাবে বের করেছিল সেটা ম্যাটার করবে না। আলটিমেটলি যখন রেজাল্ট হবে, আবার মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টে আবার কারো নাম আসবে, তখন তুমি নিজেকে ওই নামে যখন খুঁজে পাবে না, তখন তুমি এই সিচুয়েশনটা যে সহানুভূতিগুলো কোনো রকম কাজে লাগেনি, সেই জিনিসগুলো তখন রিয়ালিটিটা ফেস করবে। সো বলবো যে ফোকাস থাকার চেষ্টা করো। আলটিমেটলি যেটা হয় আর কি, ফোকাস আমরা যদি একবার সরে যাই, সময় লাগে জিনিসটা আসতে, একটু একটু করেই পড়ার চেষ্টা করো। জানি কঠিন সময় দিয়ে বেরোচ্ছ, একটা আনসার্টেনিটি ব্যাপার আছে, যেটা সময়ের সাথে কেটে যাবে, বাট এই টাইমে ইকুয়ালি ফোকাস থাকাও সত্যিই দরকার, বিকজ আলটিমেটলি আফটার 1 or 2 ইয়ার্স সবাই তোমার কাছে একটা রেজাল্ট এক্সপেক্ট করবে। সো সেই রেজাল্টটা এক্সপেকটেশন তোমার এখন থেকেই সেই জার্নিতে একটু একটু করে এগিয়ে যেতে হবে, কোনো রকম ভাবে নিজেকে ডিমোটিভেট করলে চলবে না। আর তোমাদের কিছু কিছু জিনিস আমি সাজেশন হিসেবে আমি বলতে চাই, সেটা হচ্ছে এটা মানে আমিও ইমপ্লিমেন্ট করেছিলাম। সেটা হচ্ছে মানে প্রথম যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রনে বনে জঙ্গলে যেখানে কোনো লোক দেখতে হবে যে তোমাকে ডিমোটিভেট করছে এই জার্নিতে, দূরে পালাও। মানে সিম্পলি ও আছে, আমরা এরকম অনেকবার হয়েছিল, প্রথমবার দেখলাম ডিমোটিভেট করেছে, দ্বিতীয়বার ডিমোটিভেট করেছে, তৃতীয়বার আমি নেই, মানে তাকে দেখে আমি পালাতাম। সো এই জিনিসটা ভীষণভাবে ইমপ্লিমেন্ট করবে, এটা ভীষণভাবে দরকার। কোনো রকম যে তোমার এইমস এন্ড অ্যাসপিরেশনস গুলোকে ধরে নামানোর চেষ্টা করছে, সেই জিনিসগুলোতে কান দিও না।
নিজের উপরে ভরসা রেখো, সময় সবারই আছে। মানে আমি একটা বলি, আপনার টাইম আয়েগা তোমারা ভি টাইম আয়েগা। সো একটা সময় সবার আছে, সবারই সময়ের টাইম লাইন আলাদা, সাকসেসের টাইম লাইন আলাদা। ধৈর্য রাখতে হবে, নিজের হার্ডওয়ার্কের উপর বিশ্বাস রাখতে হবে, কোনোভাবেই ওইটা যেন কম্প্রোমাইজ না হয়। আদার্স তুমি যা খুশি করো, হার্ডওয়ার্ক, মাইন্ড কনসেন্ট্রেশন, মানে এটা বাদ দিয়ে তুমি যা খুশি করো, এইটার উপরে কোনো রকম কম্প্রোমাইজ না হয়। আর একটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি এই জার্নিটা আর একটা জিনিস সেটা ভীষণভাবে টেস্ট করে, স্পেশালি যারা মানে জবলেস, যারা মানে কোনো রকম কাজ পায়নি, আমার মতন যেটা ফার্স্ট যেমন জব পেয়েছিলাম আমি, যারা ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটা আমরা আগে শুনে থাকি, মানে নেগেটিভ ইমোশনস গুলো বা পজিটিভ ইমোশন গুলো চ্যানালাইজ করে আমার নিজের সাকসেসে কিরকম ভাবে আমি চালিয়ে যেতে পারছি। বিভিন্ন রকম নেগেটিভ কথা শুনলেও মানে প্রথম অ্যাটেম্পটে ক্লিয়ার হলো না, সেকেন্ড অ্যাটেম্পটে ক্লিয়ার হলো না, এই সবগুলো যে মানে আমি যে ডাউন হলাম, ডাউন ফিল করলাম, আমার কনফিডেন্সটা কিছু সময়ের জন্য ভাঙলো, আবার উঠে দাঁড়ানো, 3 দিন খারাপ লাগবে, 5 দিন খারাপ লাগবে, 6 দিনের পর উঠে দাঁড়ানো, এটাই সেটা টেস্ট, ইমোশনাল ইন্টেলিজেন্সেরই টেস্ট। আমি মনে হয় এটা সার্ভাইভাল অফ দ্য, মানে একটা ফিটেস্ট, হ্যাঁ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর গল্প শুনেছি, চার্লস ডারউইন, আমরা সবাই জানি। বাট আমি মনে করি দিস ইজ দ্য জার্নি অফ সার্ভাইভাল অফ ইমোশনালি ফিটেস্ট। সো ইমোশনালি যত তুমি ফিট থাকবে, নেগেটিভ ইমোশনস গুলো যত কাটাতে পারবে, অবভিয়াসলি সবার ইমোশনস গুলো বিভিন্ন রকম, খারাপ লাগা, অনেক কিছু আসবে এই জার্নিতে, অনেক রকম উথাল পাতাল হবে। ফোকাস থাকাটাই হচ্ছে মেইন জিনিস। এরকম করে আমরাও পেরিয়েছি, তোমরাও পারবে। আমরা এমন কিছু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নই যে একদম সেই উপর থেকে মানে আমাদের জন্য রেডি ছিল ডাব্লিউবিসিএস, এই যে চাকরিটা পেয়ে গেলাম, এরকম করে দিয়েই পেরেছি। আমি সিম্পল মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। সো আমার আশেপাশে সোসাইটি মানে এতদূর চিন্তা ভাবনা কেউ এখন অব্দি সেরকম ভাবে এই সোসাইটিতে মানুষ এরকম চিন্তা ভাবনা করা হয় না। বাট ইন্টারনেটের মাধ্যমে তোমাদেরকে এরকম ভাবে আমরা রিচ করতে পারছি যেন তোমরা স্বপ্ন দেখা স্টার্ট করো, স্বপ্ন দেখা স্টার্ট করো, আর সেই স্বপ্নের জন্য দিন রাত পাগলের মতন থাকো, আর কোনো দিকে তাকিও না। আর আরেকটা জিনিস যেটা ভীষণভাবে আমি বলবো, সেটা হচ্ছে ইয়াং জেনারেশন বিভিন্নভাবে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো আসতেই থাকে। সবাই বিভিন্ন রকম ভাবে এঙ্গেজমেন্টে থাকো জানি, হ্যাঁ। তো মেক শিওর এটা যেন সিম্বায়োটিক হয়, মানে ওই বায়োলজিতে আমি যেহেতু বায়ো স্টুডেন্ট, এটা নিয়ে বলবো, মানে মিউচুয়ালিস্টিক হয়, ব্যাপারটা যেন মিউচুয়াল হয়, কোনো রকম ভাবে প্যারাসাইটিক বা প্রিডেটরি না হয়, এটাই চেষ্টা করবে যেন তোমার উপর নেগেটিভ প্রভাবগুলো না পড়ে। সো তার উপর তোমরা যথেষ্ট বড় গ্র্যাজুয়েট এলিজিবিলিটি এক্সপেক্ট করা যায়। তোমরা ইম্যাচিওর যে ইম্যাচুরিটিটা আছে প্রিপারেশনের মাধ্যমে সেটা তোমরা সেট আপ করে দিতে পারবে। বিকজ এটা যদি থাকে, তোমার অ্যান্সার রেটিং এ রিফ্লেক্ট হবে, তোমার ইন্টারভিউ স্টেজে রিফ্লেক্ট হবে। কিছু কিছু ছোট ছোট বায়াসনেস, মানে বিভিন্ন রকম সোসাইটিতে যে বায়াসনেস গুলো আছে, কন্ট্রোভার্সিয়াল ইস্যুস গুলো আছে, ডোন্ট টেক আ ডেফিনিট স্ট্যান্ড। এক্সট্রিম লেভেলে চিন্তা ভাবনা করো না। এক্সট্রিম লেভেলে চিন্তা ভাবনা করে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করে দিলে, তারপর ডিমোটিভেট নিজেকেই করলে, ইগোয়ের লড়াই চললো, ওইসব গুলো না করে তুমি শুধু বলবো ফোকাসড হতে বাড়ি থেকে প্রিপারেশন করো, কোনো অসুবিধা নেই। এখন আমরা আছি, তোমাদেরকে বুক লিস্ট কিরকম করে পড়লাম আমি তো শেয়ার করলামই। আগের ভিডিওতে আমি যে যে বইগুলো পড়েছিলাম আমার জেনারেল স্টাডিজের জন্য, সেগুলো আমি শেয়ার করে দেবো, আর পলিটিক্যাল সায়েন্সে শেয়ার করে দেবো। তোমরা পড়ো, নিজের উপর ভরসা রেখো। তো এটাই তোমাদেরকে বলার। অল দ্য বেস্ট। সো তোমাদের জার্নিতে আমরা সবসময় পাশে আছি। আমাদের যদি কোনো অসুবিধা হয়, তোমার আরো কিছু যদি কোয়েশ্চেন আছে, তোমরা কমেন্ট সেকশনে দিতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের রিপ্লাই করার। সো থ্যাংক ইউ। ধন্যবাদ দেবাশিসকে। তো দেবাশিস যেটা বললো, আমারও সেটাই বক্তব্য যে নিজেকে নেগেটিভিটি থেকে দূরে রাখো, কারণ প্রিপারেশনের জার্নিতে দেখবে প্রচুর লোক আসবে তোমাকে ডিমোটিভেট করতে, তাদের থেকে দূরে থাকো। স্পেশাল কিছু এনগেজমেন্টের থেকে দূরে থাকো যেটা তোমাকে ডিস্ট্রাক্ট করবে, যদি সেটা তোমার জন্য হেল্পফুল না হয়, ঠিক আছে। আর হচ্ছে টাইম লাগতে পারে, কিন্তু যেটা দেবাশিস বললো যে আপনার টাইম আয়েগা, সবার টাইম আসবে এক সময়। তোমার হয়তো 1 বছর পরে আসতে পারে বা 1 বছর আগে আসতে পারে, সেটাই মানে টাইম অনলি ম্যাটার্স। আমরা সাকসেসফুল হয়েছি, আমরা কোনো মানে অন্য এলিয়েন না, আমরা অন্য গ্রহ থেকে আসিনি, আমরা তোমাদের মতোই নর্মাল প্রিপারেশন করেছি। আজ থেকে ধরো 6 মাস আগে আমরা তোমাদের মতো অন্য কারোর ভিডিও দেখছিলাম, তাই না? তো আজকে আমরা ভিডিও দিচ্ছি, হয়তো 6 মাস পরে তুমি ভিডিও করবে। তো এইটাই জাস্ট টাইম ম্যাটার্স, ঠিক আছে। তোমরা জাস্ট বলবো যে নিজের জার্নিটাকে থামিও না, প্রিপারেশনটা চালিয়ে যাও, কারণ হার্ড ওয়ার্ক আর স্টেডি প্রিপারেশনের কোনো অল্টারনেটিভ হয় না। আর দেবাশিসকেও আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো থ্যাংক ইউ দেবাশিস। দেবাশিসের থেকে আমরা জানতে পারলাম, যেটা মোরাল অফ দ্য স্টোরি আমরা জানতে পারলাম, যে সেটা হচ্ছে যে ডিউরিং ইউর প্রিপারেশন অ্যাসপিরেন্টের জন্য আমিও বলবো পার্সোনালি
যে নিজেদেরকে প্রিপারেশনের সময় নিজেদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখো, আর এমন কিছু জিনিস থেকে দূরে রাখো যেটা তোমাদের ডিস্ট্রাক্ট করছে, কারণ এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। যেটা দেবাশিস অলরেডি বললো যে আপনার টাইম আয়েগা, সবার একটা সময় আসবে, হয়তো 1 বছর 2 বছর টাইম লাগতে পারে, নিশ্চয়ই আসবে তোমাদের সময়। আর আমরা মানে আমি দেবাশিস এরকম যারা আজকে সাকসেসফুল হয়েছি তারা অন্য কোনো গ্রহের মানুষ না, আমরাও তোমাদের মতো সাধারণ স্টুডেন্ট। আজ থেকে 7 মাস বা 6 মাস আগেও আমরাও তোমাদের মতো অ্যাসপিরেন্ট ছিলাম, আর কারোর না কারোর মোটিভেশনাল ভিডিও দেখছিলাম। আজ থেকে 6 মাস পরে হয়তো আমাদের জায়গায় তোমরা বসে থাকবে, তোমরা কাউকে ইন্টারভিউ দেবে। তো সেই বলবো যে অনলি ম্যাটার ইজ টাইম। তো তোমরা চেষ্টা করো নিজেদের প্রিপারেশনটাকে আরো ভালোভাবে তৈরি করতে। হার্ড ওয়ার্ক আর প্রিপারেশনের কোনো অল্টারনেটিভ হয় না, তোমরা যদি লেগে থাকো নিশ্চয়ই সাকসেসফুল হবে। তো এই বলি, আর দেবাশিসকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে এতটা সময় আর নিজের স্ট্র্যাটেজি, প্রিপারেশনের স্ট্র্যাটেজি, নিজের জার্নিটা আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আর তোমাদের সকলকে আমার তরফ থেকে আর আমার সম্পূর্ণ টিমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য। নমস্কার।